তো আগের দিন প্রতিবাদী ধর্মটা পড়েছিলাম, সেটা থেকে প্রথমে 20টা এমসিকিউ ডিসকাস করে নিই। তারপরে আমরা আজকে মহাজন পদগুলো সম্পর্কে ডিসকাস করি। আর সেখান থেকে মগধের ডাইনেস্টি। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন, বলো কি বলছে, বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছিল কোন দেশে? বলো, বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোথায় ছিল? চীন। ভেরি গুড। ভারত। ও তাহলে না 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 না। কেন হঠাৎ করে কেন চীন মনে হচ্ছে? উৎপত্তি চীনে হলো না চীনে ছড়িয়েছে? ভারত হবে। ছড়িয়েছিল। তাহলে এত ভাবাভাবির কিছু আছে? অবশ্যই ভারত। বৌদ্ধ ধর্মের উৎপত্তি অবশ্যই ভারত হবে, তাই না? এবার ভারত হচ্ছে, এবার দেখো এখানে একটা অপশন হলে তোমাদের মধ্যে ডাউট হতো। তিব্বত হলে কি হতো? আচ্ছা, তিব্বতও একটা রয়েছে। তিব্বতে কি উৎপত্তি হয়েছে? না, তিব্বতে তিব্বত ছড়িয়েছে। ছড়িয়েছিল। নেপাল। তোমার, হ্যাঁ, এটাই একটা কথা যে একমাত্র তোমার যদি ডাউট হয় সেটা হচ্ছে নেপাল হতে পারে, কারণ নেপালে গৌতম বুদ্ধের জন্ম হয়েছে, তাই তো? নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে কপিলাবস্তুতে তার জন্ম হয়েছে। এটা তোমার ডাউট হতে পারে, কিন্তু এটা উত্তর নয়। কেন? কারণ নেপালে জন্ম হলেও সে প্রথম ধর্ম প্রচার বা বোধি লাভ কোথায় করেছিল? গৌতম বুদ্ধ বোধগয়া। প্রথম যে বিহার। বোধগয়া। বোধগয়া। বোধগয়া সেটা কোথায়? সেটা কোথায়? বিহার। 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 বিহারে। আর প্রথম ধর্ম প্রচার? সারনাথ। 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 সেটা কোথায়? উত্তরপ্রদেশ। বারাণসী। তাই তো? তাহলে উত্তরপ্রদেশ বারাণসী। তাহলে কোনো দিক থেকে কি হ্যাঁ। ডাউট হচ্ছে? তাহলে কোনো দিক থেকে কি ডাউট হচ্ছে ভারত ছাড়া? কোনো দিক থেকে ডাউট? কোনো দিক থেকেই ডাউট না। তোমার ডাউট হতে পারতো নেপাল নিয়ে, কেন? কারণ সেটা তার জন্মস্থান ছিল। কিন্তু জন্মস্থানের সঙ্গে তার ধর্ম প্রচারের তো বা উৎপত্তির তো কোনো মানে স্থান নেই, প্রয়োজন নেই, তাই তো? এটা তোমার ডাউট হতে পারতো। কিন্তু চীন বা তিব্বত তো কখনোই না। চীন বা তিব্বতে প্রচার হয়েছিল। এবার চীন বা তিব্বতে যে প্রচার হয়েছিল তার পিছনে গল্প রয়েছে। তার পেছনে হচ্ছে আমাদের হচ্ছে চোল ডাইনেস্টি ছিল, ঠিক আছে? আমি খুব বেশি গল্পের মধ্যে আর যাচ্ছি না। তো যাই হোক, আজকে যে চীনের মার্শাল আর্ট থেকে শুরু করে সবকিছু, সেটা কিন্তু ইন্ডিয়া থেকেই গিয়েছে, কাল্লাপাট্টু, ঠিক আছে? তো যাই হোক, আর খুব বেশি ভিতরে যাচ্ছি না। যাই হোক, চীন তিব্বত এরা কোনো কখনোই উৎপত্তি স্থান নয়, সবই আমাদের ভারত থেকে, গৌতম বুদ্ধ। আচ্ছা, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, সেই কোশ্চেনটাই আছে। গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, একদম সোজা কোশ্চেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য কি? বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য কি? মোক্ষ লাভ। নির্বাণ। কোনটা হবে? মোক্ষ। মোক্ষ। মোক্ষ হবে না নির্বাণ হবে? দেখো, অ্যান্সার অবশ্যই হবে নির্বাণ লাভ। কেন? নির্বাণ লাভ মানেই মোক্ষ লাভ। কিন্তু বৌদ্ধ ধর্মে প্রকৃত অর্থে এই টার্মটাই মহাপরিনির্বাণ। বলা আছে যে, না, বৌদ্ধ ধর্মের প্রকৃত এই টার্মটাই বলা আছে, বৌদ্ধ ধর্মের লক্ষ্য নির্বাণ লাভ করা। আর জৈন ধর্মের লক্ষ্য কি? জৈন ধর্মের লক্ষ্য কি বলো, মনে করো, বলো জৈন ধর্মের লক্ষ্য? কৈবল্য লাভ করা, মনে পড়ছে? জৈন ধর্মের লক্ষ্য কৈবল্য, আর বৌদ্ধ ধর্মের লক্ষ্য নির্বাণ। দুটোরই উদ্দেশ্য একটাই, মোক্ষ লাভ করা। মানে দুজনে একই কথা বলছে। নির্বাণ লাভ করা মানেও পূর্বজন্ম থেকে মানে পুনর্জন্ম থেকে মুক্তি, ঠিক আছে? আর কৈবল্য লাভ করা মানেও পুনর্জন্ম থেকে মুক্তি। কিন্তু জিনিস একই হতে পারে, কিন্তু প্রত্যেকে যে যার টার্ম ব্যবহার করছে। জৈন ধর্মে যেটাকে কৈবল্য বা সর্বজ্ঞ কথাটা ব্যবহার করেছে, বৌদ্ধ ধর্মে সেটাকে নির্বাণ ব্যবহার করেছে। সেই কারণে যেখানে বৌদ্ধ ধর্মে নির্বাণ কথাটা ব্যবহার করবে, উত্তর সবসময় নির্বাণ হবে। বুঝাতে পারলাম? উত্তর ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো? আচ্ছা, নিচের কোনটি বৌদ্ধ ধর্মের স্ক্রিনটা দেখা চারটি যাচ্ছে সত্যের না। মধ্যে একটি নয়? স্ক্রিন দেখা যাচ্ছে না বাকিদের? না, দেখা যাচ্ছে না। এখন যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, তাহলে হয়তো নেটওয়ার্কের ইস্যু। আচ্ছা,
চারটি সত্যের মধ্যে একটি নয়, কোনটি? দুঃখের উৎপত্তি কামনা থেকে নয়। ভেরি গুড। চারটি সত্যকে কি বলা হয়? চারটি মহৎ সত্যকে কি বলা হয়? কি বলা হয়? আমাকে লিখতে হবে। আর্য সত্য। গুড, আর্য সত্য। তাহলে আর্য সত্যতে কি কি বলা হয়েছিল? চারটে কথা বলো। প্রথম কি বলা হয়েছিল? জগৎ। তাহলে জগৎ দুঃখময় কথাটার জীবন কষ্টের এই কথা দুটো কি আলাদা না একই কথা? স্যার এইটা মনে হয় গ হবে অ্যান্সার। হ্যাঁ, যন্ত্রের আরে, অবসান থেকে আমি যে প্রশ্নটা অবসান করছি, হবে। হ্যাঁ, তা আমি না, প্রশ্নটা এটা যে তো করলাম হবে। তার উত্তরটা বলো। একই হ্যাঁ কথা। ওটা স্যার হবে। জগৎ দুঃখময় আর জীবন কষ্ট একই কথা। তারপরে কি বলেছে? দুঃখের কারণ আছে। হ্যাঁ আছে না নেই? এটাও ঠিক আছে। তাহলে ভালো কাজ পরিত্রাণের দিকে পরিচালিত করে। আর এই দুঃখ থেকে নিবৃত্তির পথও নির্বাহেরও রয়েছে। লাভ আছে, পথ আছে, এটাও হবে। এটাই আছে, হ্যাঁ, এটাও আছে। আমরা option, একমাত্র হ্যাঁ। শেষেরটা এটাই, ভালো কাজ পরিত্রাণের দিকে পরিচালিত করে। এরকম কিছু নেই। লাস্টটা বলেছিল যে যদি অষ্টাঙ্গিক মার্গ ফলো করো তাহলে তুমি এই দুঃখ বা কষ্ট থেকে মুক্তি পাবে। এই তো কথা, তাই না? তাহলে ডাউট হলো কেন? সহজ জিনিস। আমি খুব কঠিন কোশ্চিন দিই, খুব সহজ সহজ দেখে সিলেক্ট করেছি, বেসিক। আচ্ছা, বৌদ্ধ ধর্মের প্রতীক কি? ধর্মচক্র। ধর্মচক্র। ধর্ম চাকা। আরে চাকা মানেই চক্র, বাবা বাবা। চাকা মানে কি চক্র নয়? হ্যাঁ, আচ্ছা, যদি ধর্মচক্র না থাকে আর কি কি হতে পারে? বৌদ্ধ ধর্মের প্রতীক আর কি কি এর প্রতীক জানো? স্যার এটা শূন্য সিংহাসন, তারপর ভিক্ষার পাত্র, তারপর হাতি। ভেরি গুড। তাহলে পদ্ম, শূন্য সিংহাসন, ভিক্ষার পাত্র, আর ঘোড়া, তাই তো? তারপর হচ্ছে স্তূপ, মৃত্যুর যেটা ছিল স্তূপ। তারপর সিংহ। তারপরে হরিণ, হ্যাঁ হরিণ, সিংহ, তাই না? এগুলো সব ছিল। ওকে, নেক্সট কি বলছে? জৈন ধর্মে কাকে শেষ এবং 24তম তীর্থঙ্কর হিসেবে বিবেচনা করা হয়? মহাবীর। মহাবীর। বর্ধমান মহাবীর, একদম সোজা উত্তর। আচ্ছা, জৈন ধর্মের মূল নীতি কি? অহিংসা। অহিংসা না পুনর্জন্ম? অহিংসা তো অহিংসা। চতুর্জামের মধ্যে পড়ছে অহিংসা। এটা কি হবে এটা কি উত্তর? কর্ম? অহিংসাই হবে। ভেরি গুড। ডাউট হচ্ছে কেন? অবশ্যই অহিংসা। জৈন ধর্মের মূলনীতি অবশ্যই অহিংসা, ঠিক আছে? এটা সব সময়েরই কথা, এটা কোনো ভুল নেই, একদম ঠিক। ডাউট হওয়ার কোনো কোনো জায়গা নেই। হ্যাঁ, ডাউট করবে না এটা। কিন্তু জৈন দর্শনে বলা হয়েছে না কর্মই জীবন, তো কর্মটাই তো হবে। অবশ্যই, কিন্তু বলাই তো আছে মূলনীতি, জৈন ধর্মের মূলনীতি। দর্শনে তো অনেক কিছু থাকে, যে দর্শনে যেটা বলেছে সেটাই কি মূলনীতি? প্রপার ভাবে লিখেই দিয়েছে জৈন ধর্মের মূলনীতি কি, অহিংসা। জৈন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। ভেরি গুড, ভেরি গুড। না না, আন্দোলন জৈন বুঝতে ধর্মের ধর্মের এই যে আগামাস। আগামাস। আগাম মানে এটা আগম আর কি, ঠিক আছে? তোমরা দেখলেই নি জৈন লেখা আছে না বৌদ্ধ লেখা আছে, সঙ্গে সঙ্গে ত্রিপিটক। হ্যাঁ, ওই কেন? জৈন আগম যেটা। তাহলে এটা হচ্ছে জৈন আগম, ঠিক আছে? কি অবস্থা, একটু ভালো করে দেখো। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের, জেনে শুনে ভুল করে আসবে গো। আচ্ছা, কোনটি বৌদ্ধ ধর্মের 3টি রত্নের মধ্যে একটি নয়? বুদ্ধ। ভেরি গুড। তাহলে ভুল হয়েছে। কর্ম। অবশ্যই কর্ম, এতে ডাউট করার কিছু হলো। লেখাই আছে বৌদ্ধ ধর্মের 3টি রত্ন, ত্রিরত্ন, বুদ্ধ ধর্ম সংঘ।
এখানে বলা হয়েছে বুদ্ধম শরণং গচ্ছামি, ধর্মম শরণং গচ্ছামি, সংঘম শরণং গচ্ছামি। বলেছিলাম বুদ্ধ ধর্ম সংঘ প্রথমেই লেখা হয়েছিল সুন্দর করে। জানা জিনিস বলেছে। আচ্ছা, অসংযুক্তি বা অধিগ্রহণের জন্য জৈন শব্দটি কি? অপরিগ্রহ। অপরিগ্রহ। পরিগ্রহ। মানে অপরিগ্রহ মানে কারো জিনিসের প্রতি লোভ না করা বা কোনো জিনিসের প্রতি অ্যাটাচ না হওয়া। অপরিগ্রহ, ঠিক আছে। অসংযুক্তি, কোনো কিছুর সাথে অ্যাটাচ না হওয়া। অধিগ্রহণ মানে কারো জিনিস আমি গ্রহণ করব না, ঠিক আছে, কারোর সাথে সংযুক্তি রাখবো না। অপরিগ্রহ। আচ্ছা, অপরিগ্রহটা না, ঠিক আছে, ওকে। আচ্ছা, জৈন ধর্মে কাকে প্রথম তীর্থঙ্কর বলা হয়? ঋষভনাথ। 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 আচ্ছা, ঋষভনাথকে কার অবতার বলা হয়েছে? বিষ্ণু বা নারায়ণের অবতার। নারায়ণ। নারায়ণ, নারায়ণের অবতার। কোথায় বলেছে? ওই যে বিষ্ণু পুরাণ বা ভাগবত পুরাণে। ভেরি গুড। আচ্ছা, মহাযান শাখার ফাউন্ডার কাকে বলা হয়? বৌদ্ধ ধর্মে মহাযান শাখার প্রতিষ্ঠাতা তিনজন মহাযান ছিল। বসুবন্ধু। বসুবন্ধু। অ্যান্সার হবে নাগার্জুন, ঠিক আছে। না, নাগার্জুন মহাযান শাখার ফাউন্ডার নাগার্জুন। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। 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 পার্শ্বন। পার্শ্বনাথ। পার্শ্বনাথ। পার্শ্বনাথ কোন মহাজন পদে জন্মগ্রহণ করেছিলেন? কাশী। কাশী। থেরাবাদ ঐতিহ্যে বৌদ্ধ ধর্মগ্রন্থের পবিত্র ভাষা কি? পালি। অবশ্যই পালি, কারণ পালি ভাষা যা থেরাবাদ যারা হচ্ছে প্রাচীন বৌদ্ধ ধর্ম ফলো করতো, এবং বৌদ্ধ ধর্ম প্রাচীন কোন ভাষায় প্রচারিত হতো? অবশ্যই পালি ভাষায়। আর জৈন ধর্ম বললে কি হবে, কোন ভাষা বলো? প্রাকৃত। বৌদ্ধ। প্রাকৃত। প্রাকৃত ভাষা, ভেরি গুড। নিজেকে শুদ্ধ করার জন্য স্বেচ্ছায় উপবাসের অনুশীলনের জৈন শব্দটি কি? স্বেচ্ছায় উপবাস। সারিলে কেন হবে না স্যার? পাচ্ছ না তো, তাহলে এখানে কি হবে? নির্জারা। তাহলে এছাড়া হ্যাঁ, এটা সিম্পলি উপবাস, ঠিক আছে। উপবাসই হবে। বেশি ভাবতে গেলাম। বেশি ভাবতে গেলে ফুসে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা বলো, গৌতম বুদ্ধের লিপিবদ্ধ শিক্ষা ও কথোপকথন কোথায় রয়েছে? সুপ্ত পিঠক। বিনয় পিটক। ভেরি গুড। আরেকজন কেউ বলো অভিধম্ম পিটক, তাহলে হয়ে গেল এটাকে পুরো ধম্মপদ। আর এটা ধম্মপদ কেউ বলে ফেলো। তাহলে অ্যান্সার অবশ্যই সুত্ত সত্যপিটক। পিটক। অবশ্যই সুত্ত পিটক। প্রথমে বলাই আছে সুত্ত পিটকে গৌতম বুদ্ধের যে আদেশ লেখা রয়েছে, বিনয় পিটকে কি রয়েছে? পালনীয় সন্ন্যাসীদের, কর্তব্য। ভেরি গুড, সন্ন্যাসীদের পালনীয় কর্তব্য। আর অভিধম্ম পিটকে দর্শন, বৌদ্ধ দর্শন। দর্শন, বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন, তাই তো, ভেরি গুড, মনে রাখতে হবে। আচ্ছা, রাইটার বলে দাও কোনটা কে লিখেছে সুত্ত পিটক? আনন্দ, আনন্দ। তারপর উপালি, উপালি। লাস্ট আর বসুবন্ধু। 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 বসুবন্ধু, ঠিক আছে। জৈন ধর্মের সমস্ত জীবের প্রতি অহিংসা অনুশীলনের শব্দটি কি? অহিংস। 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 অহিংস, ভেরি গুড, সিম্পলি কথা, অহিংস। বৌদ্ধ ধর্মের নিখুঁত প্রশান্তি ও দুঃখ কষ্ট থেকে মুক্তির অবস্থাকে কি বলে? নির্বাণ। নির্বাণ। 22তম তীর্থঙ্কর
নেমিনাথ। 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 নেমিনাথ, একদম। বাকিগুলো জানি। আচ্ছা আচ্ছা, লাস্ট প্রশ্ন। জন্ম মৃত্যু পুনঃচক্রের জন্য জৈন শব্দটি কি? সংসার। সংসার। ভেরি গুড, বাহ বাহ বাহ, সংসার। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, করতে পেরেছো। Okay, ঠিক আছে, চলো এবার হচ্ছে একটু মহাজনপদ গুলো একটু ডিসকাস করি। তো আমরা আজকে একটু ডিসকাস করি আমাদের যে ষোড়শ মহাজনপদ গুলো সম্পর্কে। তো বৈদিক ধর্মের ক্ষেত্রে কি হয়েছিল, বৈদিক ধর্মের শেষে কি হলো, সমাজে ব্রাহ্মণদের আধিপত্যের ফলে দু রকম জায়গা আমরা দেখতে পাই। একটা হলো রাজনৈতিক, আর একটা হচ্ছে সামাজিক। ঠিক আছে, তো এবার কি হলো, দাঁড়াও, দাঁড়াও, এবার মাথা খারাপ হয়ে গেছে। বলছিলাম যে বৌদ্ধ ধর্মের সরি, হ্যাঁ, প্রতিবাদী ধর্মের শেষে কি হলো, সমাজে দু রকমের ডিভিশন দেখা দিল। একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে সামাজিক বা ধর্মীয়। তো সামাজিক বা ধর্মীয়টা আমরা আলোচনা করলাম, যে যার মধ্যে আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন গুলো সম্পর্কে ডিসকাস করলাম। এবার আমরা দেখবো রাজনৈতিক দিকে কিরকম পরিবর্তন হলো, পলিটিক্যালি কি পরিবর্তন হয়েছিল প্রাচীন ভারতে, সেটা আমাদের জানতে। তো পলিটিক্যালি পরিবর্তনের মধ্যে কি হলো, যে সারা ভারত কি হলো, বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ হয়ে গেল। তো সারা ভারতের যে ছিল, সেটা এরকম ছোট ছোট অংশে ভাগ হয়ে গেছে। সেই ছোট ছোট অংশগুলোকে বলা হতো একটা জনপদ। ঠিক আছে, এবার এই জনপদ সেন্সটা এসেছে এই থেকে, যে জনপদ মানে জনপদ মানে মানুষের যেখানে পা পড়েছে, সেই জায়গাটাকে জনপদ বলা হয়। মানে ওখান থেকে কিন্তু নামটা এসেছে। জনপদ মানে কি, যে মানুষেরা যে যেই জায়গায় বসবাস করতো সেই জায়গায় পা রেখেছে, মানে সে দাবি করছে এটা আমার জায়গা। ঠিক আছে, সেখান থেকেই নামটা এলো জনপদ। সেই জনপদ যখন বড় হলো, তখন তার নাম হয়ে গেল মহাজনপদ। ঠিক আছে, তো প্রাচীন ভারতে এরকম 16টি মহাজনপদ ছিল। পুরো ভারতে এরকম 16টি মহাজনপদ ছিল। এবার যদি বলে 16টি মহাজনপদ ভারতের কোন অংশে ছিল, তখন আমরা বলবো সে তার অবস্থান ছিল আর্যাবর্তে। এবার প্রশ্নটা হচ্ছে আর্যাবর্ত বলতে কোনটাকে বলা হয়। আমরা যদি ভারতের কথা ভাবি, ভারতের বিন্ধ্য পর্বত রয়েছে, মাঝামাঝি অংশে আমরা কনসিডার করি বিন্ধ্য পর্বত। ঠিক আছে, তো সেই বিন্ধ্য পর্বতের যে উত্তর দিকের অংশে, সেই জায়গায় কি হতো, প্রকৃত বলা হয় আর্যরা থাকতো। অর্থাৎ আজকের দিনে আমরা নর্থ ইন্ডিয়াকে আমরা বলতে পারি আর্যাবর্ত। ঠিক আছে, অর্থাৎ আর্যাবর্ত বলতে আমরা বেসিক্যালি বলবো উত্তর ভারত বা নর্থ ইন্ডিয়া। কেন আর্যাবর্ত, কারণ এখানে আর্যরা এসে বসবাস করতো, এই সেন্সে বলা হয় আর্যাবর্ত। তো এই যে এরকম যে 16টা মহাজনপদ ছিল, সেটা আমরা কিছু সোর্স থেকে জানতে পারি। এই সোর্সের মধ্যে কিছু বৌদ্ধ গ্রন্থ, সেই বৌদ্ধ গ্রন্থের নাম হচ্ছে অঙ্গুত্তর নিকায়। ঠিক আছে, অঙ্গুত্তর নিকায় এটা কি, এটা একটা বৌদ্ধ গ্রন্থ, বুদ্ধিস্ট টেক্সট, বৌদ্ধ গ্রন্থ, যেখান থেকে আমরা জানতে পারি সোর্স, মানে যেখান থেকে আমরা এটা সম্পর্কে জানতে পারি সোর্স। নাম্বার 2, আর কোথা থেকে জানতে পারি, একটা জৈন গ্রন্থ ছিল ভগবতী সূত্র। ঠিক আছে, সেটা কি ছিল, একটা জৈন গ্রন্থ, জৈনদের গ্রন্থ বই, জৈন গ্রন্থ ভগবতী সূত্র, সেখান থেকেও আমরা জানতে পারি। এছাড়া একটা বিখ্যাত ব্যাকরণ বই ছিল, সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। তার রাইটার কে, পানিনি। পানিনি। ঠিক আছে, তো পানিনির অষ্টাধ্যায়ী থেকেও আমরা জানতে পারি। এছাড়া আমাদের হচ্ছে আরো কিছু যে বিভিন্ন ধরনের বুকস রয়েছে, যে মহাভারত, রামায়ণ, এগুলো আমাদের, তবে এই তিনটে হচ্ছে আমাদের অথেন্টিক সোর্স, যেটাকে আমরা কনসিডার করে থাকি, যেখান থেকে আমরা মহাজন পদগুলো সম্পর্কে জানতে পারি। এবার হচ্ছে এই যে মহাজন পদগুলো ছিল, সেই মহাজন পদগুলোর নাম আমাদের জানতে হবে, এবং প্রেজেন্টলি তারা কোথায় অবস্থিত সেগুলো সম্পর্কে জানতে হবে। আচ্ছা, একটু বলে দিই, এই 16টা মহাজন পদের মধ্যে 14টা মহাজন পদ ছিল রাজতান্ত্রিক, মানে রাজার দ্বারা শাসিত হতো। ঠিক আছে, 14টা ছিল রাজতান্ত্রিক।
তাহলে আর দুটো কি ছিল? আর দুটো ছিল গণতান্ত্রিক, ঠিক আছে, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক ছিল। 14টা ছিল রাজতান্ত্রিক, আর দুটো এরকম আর হচ্ছে দুটো ছিল গণতান্ত্রিক, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো সোর্স হিসাবে 16টা আমাদের বলা হলো। বিভিন্ন জায়গায়, কিছু কিছু জায়গায় আমি বলছি, এটা হয়তো পরীক্ষায় তোমরা হয়তো কোনো জায়গায় পাবে না, বাট আমি তোমরা লিখে রাখতে পারো যে পাণিনির অষ্টাধ্যায়ী অনুযায়ী কতগুলো মহাজনপদ ছিল। মনে রাখবে 40টা, ঠিক আছে। অ্যাকর্ডিং টু মহাভারত, মহাভারত অনুযায়ী কতগুলো মহাজনপদ ছিল? 250টা, ঠিক আছে। এগুলো কোশ্চেন সাধারণত আসে না, কিন্তু যদি কখনো আসে, ঠিক আছে, তাহলে আমরা এগুলোর কথা বলতে পারি। Okay? আর যদি বলা হয় তাহলে 16টা যে আমরা বলছি, এই 16টা কোথা থেকে আমরা বলছি যে 16টা ছিল? এই 16টার যে সোর্স, সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায় আর ভগবতী সূত্র। এরা 16টা মহাজনপদের মেনশন করেছে। বোঝাতে পারলাম না? পারলাম না? ক্লিয়ার হলো? আর হ্যাঁ আরেকটা স্যার। বই রাখতে পারো, সেটা হচ্ছে মহাবস্তু। আরেকটা বই রাখতে পারো, সেটা হচ্ছে মহাবস্তু। মহাবস্তু কি বই ছিল মনে আছে? কি বলতে পারবে? এটা সংস্কৃত টেক্সট ছিল মহাবস্তু। হ্যাঁ, সেখানেও 16টা মহাজন পদের উল্লেখ রয়েছে। এবার এই যে মহাজন পদগুলো ছিল, তাদের নাম এবার আমরা ডিসকাশন করব। এই 14টা মহাজন পদের মধ্যে, আচ্ছা আমি প্রথমে সবচেয়ে শক্তিশালী মহাজন পদ কি ছিল? মগধ। সেই জন্য মগধ সম্পর্কে পড়বো। তারপর নেক্সট শক্তিশালী ছিল কোশল, কাশীকে পরাজিত করে পরে কোশল। তারপর কি ছিল? 3 নম্বর শক্তিশালী ছিল বৎস, আর 4 নম্বর শক্তিশালী ছিল অবন্তী, ঠিক আছে। এটা যে মানে কি বলতো, আইপিএল এর মতো ব্যাপার। হ্যাঁ, যে 1 নম্বর র্যাঙ্ক করেছে সবচেয়ে শক্তিশালী সে রয়েছে। এবার প্রত্যেকে নিজেদের মধ্যে যুদ্ধ করতো। যে সবার শেষ পর্যন্ত ছিল সে মগধ, যে তার আগে পর্যন্ত ছিল সে কোশল, আর যে তার আগে ছিল সে বৎস, তার আগে ছিল অবন্তী। এরকম মানে এগুলো আস্তে আস্তে সবই মগধের সাম্রাজ্যভুক্ত হয়ে গেছিল। আর দুটো গণতান্ত্রিকের নাম ছিল কি কি মনে আছে? গণতান্ত্রিক দুটোর নাম? বিজি একটা প্রজাতান্ত্রিক আছে। ছিল তো ব্রিজি ছিল। ব্রিজি ছিল একটা, মল্ল ছিল একটা। মল্ল মল্ল। আর মল্ল মহাজনপদে গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল, সেগুলো আমরা একটু পরেই ডিসকাশন করব, ঠিক আছে। তো যাই হোক, এবার এবার আমরা একটু ডিসকাশন করব এই যে মহাজন পদগুলো সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, ম্যাপ যদি তোমরা দেখতে চাও, আচ্ছা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা মোটামুটি আমাদের মহাজন পদ ছিল, 16টা মহাজন পদ। তার মধ্যে দেখো দুটো মহাজন পদ আমাদের বাইরে রয়েছে, কম্বোজ আর গান্ধার, ঠিক আছে। এটা লিখে নাও, দুটি মহাজন পদ ভারতের বাইরে অবস্থিত, সেটা হচ্ছে কম্বোজ আর গান্ধার। পরের নামগুলো সব লেখাচ্ছি। কুরু মহাজনপদ দেখা একদম উপরে, এদিকে পাঞ্চাল, এদিকে কোশল, এখানে কাশী, এখানে ব্রিজি, এখানে মল্ল। একদম পূর্ব দিকে অঙ্গ, দক্ষিণ ভারতে একমাত্র অসমক, মাঝখানে চেদি, বৎস, অবন্তী, মৎস্য, সুরসেন, ঠিক আছে। আমি নামগুলো লেখাচ্ছি পরে, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। পরে যখন দেখাবো তখন তাহলে যদি দেখা হয় যে স্যার এটা লেখাচ্ছে এটা কোন জায়গায়, এবার দেখে নি, তাহলে ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে প্রথম মহাজন পদ, যে মহাজন পদটা সম্পর্কে আমরা একটু ডিসকাশন করব, সেটা হচ্ছে কাশী। 1 নম্বর যদি আমরা বলি মহাজন পদ, সেটা হচ্ছে কাশী। তো কাশী মহাজন পদকে বলা হয়, এটা হচ্ছে ক্যাপিটাল ছিল সেই সময় কি, বা এখনো আমাদের হচ্ছে যেটা আমাদের বারাণসী, ঠিক আছে, বারাণসী বা বেনারস, ঠিক আছে, বারাণসী বেনারস। কে কে গিয়েছো বারাণসী? কেউ যাওনি? আচ্ছা, তো বারাণসী ছিল ক্যাপিটাল, ঠিক আছে। তো এই বারাণসী যে মহাজন মানে কাশী মহাজন পদটা ছিল, এটা বেসিক্যালি দুটো নদীর মানে সঙ্গম স্থলে বলা হয়। সেটা হচ্ছে একটা বরুণা নদী, আর এটা হচ্ছে অসি নদী। এই নামগুলো পড়ে যে কোন নদীর তীরে অবস্থিত, বরুণা নদী আর অসি নদীর তীরে অবস্থিত। এবার এবার এটা বলা হয় যে মানে কাশী মহাজন পদের পেছনে আমাদের অনেক রকম গল্প আছে, ঠিক আছে। গল্প বলতে আমরা যদি একদম পুরাণের কথা বলি, তাহলে বলা যায় যে ভগবান শিব এটা বানিয়েছিল, ঠিক আছে। তো এখানে যোগ করতে আসতেন, তো এরকম বহু রকমের
মানে সোর্স বা পুরাণ থেকে বলা আছে, ঠিক আছে। কিন্তু অ্যাকর্ডিং টু মহাভারত, ঠিক আছে, মহাভারতকে আমরা হিস্টোরিক্যাল বুকই মনে করি, ঠিক আছে। তো যাই হোক, সেটা অন্য কথা, কেউ মনে করুক না করুক, কিন্তু এখন মনে করতে হবে। তো মহাভারত অনুযায়ী বলা হয় যে এই যে বারাণসী নগরের ফাউন্ডার ছিল দিবদাস, ঠিক আছে। দিবদাস ছিল এর ফাউন্ডার। মহাভারতে অনুযায়ী কাশী নগরের ফাউন্ডার ছিল দিবদাস। পরবর্তীকালে এই দিবদাসের বংশধর হিসেবে একজন এসেছিল, তার নাম ছিল ব্রহ্মদত্ত। তাকে বলা হয় সবচেয়ে শক্তিশালী শাসক, কাশীর সবচেয়ে শক্তিশালী শাসক ছিল। আর কাশী শিক্ষা দীক্ষার দিক থেকে, এডুকেশনের দিক থেকে সবসময় একটা বড় মানে প্লেস সবসময় দখল করে ছিল, একটা মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং সেন্টার, ঠিক আছে, সেটা আমাদের কাশী সবসময় ছিল। তো যাই হোক, পরবর্তীকালে কি হয় যে এই কোশলরা কাশীকে কি করেছিল, দখল করে নিয়েছিল। তো যাই হোক, এটা বলা হয় যে কোশলদের আক্রমণে কাশী পরবর্তীকালে ধ্বংস হয়েছিল, এটা কনসিডার করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট, দ্বিতীয় মহাজন পদ হচ্ছে কোশল। কোশলের ক্যাপিটাল কি ছিল, আর মনে আছে? কোশল ক্যাপিটাল শ্রাবস্তি, শ্রাবস্তি। ঠিক আছে, শ্রাবস্তি। এটা প্রেজেন্টলি আমাদের যে উত্তরপ্রদেশের অযোধ্যা রয়েছে, অযোধ্যা, ঠিক আছে, অযোধ্যা রয়েছে, সেই অযোধ্যা অঞ্চলে এই কুশল মহাজন পদে প্রেজেন্ট রয়েছে। অযোধ্যার প্রেজেন্টলি যদি ডিস্ট্রিক্ট বলি, সেটা হচ্ছে ফৈজাবাদ জেলা। ফৈজাবাদ ডিস্ট্রিক্ট বা ফৈজাবাদ জেলাতে প্রেজেন্টলি অবস্থিত কোশল মহাজন পদ। এটা পরবর্তীকালে কি কোশল কি করেছিল, কাশীকে দখল করে নিয়েছিল। তো এই কোশল মহাজন পদের হচ্ছে দুটো অংশে বিভক্ত ছিল। একটা হচ্ছে নর্থ পোর্শন বা উত্তর কোশল ছিল, আর একটা ছিল দক্ষিণ কোশল ছিল, ঠিক আছে। উত্তর কোশলের যে রাজধানী, এটা ছিল শ্রাবস্তি, আর দক্ষিণ কোশলের রাজধানী ছিল কুশাবতী। কুশাবতী, ঠিক আছে। দক্ষিণ কোশলের যে ক্যাপিটাল ছিল কুশাবতী, অর্থাৎ খুব বড় একটা মহাজনপদ বা এম্পায়ারের মধ্যে ছিল, যেটা উত্তর দক্ষিণে বিভক্ত ছিল, ঠিক আছে। আর কমন ক্যাপিটাল কি শ্রাবস্তি? কমন ক্যাপিটাল বলতে কি, মানে মানে কমন শুধু যদি কোশলের ক্যাপিটাল বলেন। তাহলে অবশ্যই শ্রাবস্তি, ওই জন্য আমি এদিকে লিখে দিয়েছি শ্রাবস্তি। আর দুটো ভাগ বললে তখন মানে তখন দুটো হবে, হ্যাঁ, উত্তর দক্ষিণ স্পেসিফিক বললে যদি কুশাবতী থাকে, কুশাবতী ওই সেকেন্ড ক্যাপিটাল মতো আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ, এবার যদি বলে এবার তাহলে কুশল কোন নদীর তীরে অবস্থিত, কি বলবে উত্তর? কুশল কোন নদীর তীরে অবস্থিত? খুব কঠিন কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন যে যদি আমি একটু পাল্টে দিই, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? হ্যাঁ, রাম কোথায়? হ্যাঁ, সরজু তো। তাহলে এতক্ষণ কেন? সরজু নদী। তাহলে কোশ্চেন যদি আসে কোশল কোন নদীর তীরে অবস্থিত, পারবো না আমরা বলতে? আমরা কি দুয়ে দুয়ে চার করতে পারবো না? কেন পারবো না করতে, বলো? বলা তো উচিত ছিল। আচ্ছা, তাহলে এগুলো একটু নিজেদের মাথার মধ্যে একটু খেলাতে হবে বাবা, হ্যাঁ। মানে একদম যে ডাইরেক্ট কোশ্চেন করলে বাবা সে তখন বলতে পারবো, নাহলে পারবো না, এরকম করুন, একটু দেখো মাথা খাটাও, হ্যাঁ। যাই হোক, তো এই কুশল মহাজন পদের মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট রাজা বা কিং ছিল, সে ছিল প্রসেনজিৎ, কুশলরাজ প্রসেনজিৎ, ঠিক আছে, যিনি গৌতম বুদ্ধের কন্টেম্পোরারি বা সমসাময়িক শাসক ছিলেন, ঠিক আছে, গৌতম বুদ্ধের শাসক ছিলেন। আর প্রসেনজিৎকে যদি বলে কোন ডাইনেস্টির ছিলেন, তাহলে সেটা হচ্ছে, মনে রাখবে, ইক্ষ্বাকু, ঠিক আছে? ইক্ষ্বাকু বংশ, ডাইনেস্টি ছিল ইক্ষ্বাকু বংশ, তার রাজা ছিল প্রসেনজিৎ। তো প্রসেনজিৎ হচ্ছে তোমার মানে শ্রাবস্তির বা কৌশলের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। তো প্রসেনজিতের সঙ্গে আমরা পরবর্তীকালে দেখবো যে মগধের একটা সংঘর্ষ দেখা গিয়েছিল। আর
যদি বলা হয় প্রসেনজিতের সঙ্গে মগধের কোন শাসকের সংঘর্ষ হয়েছিল, কে বলতে পারবে? কোনো আইডিয়া পারবে? অ্যান্সার হবে অজাত অজাতশত্রু। 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 অজাতশত্রুর সঙ্গে প্রসেনজিতের যে কনফ্লিক্ট হয়েছিল, প্রসেনজিতের কাছে হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তীকালে যে এই যে প্রসেনজিতের যে কন্যা ছিল, কন্যার নাম ছিল কন্যার নামটা হচ্ছে ভুলে গেছি, তার সঙ্গে অজাতশত্রুর বিয়ে হয়েছিল। ঠিক আছে, বিবাহ হয়েছিল পলিটিক্যাল, মানে ম্যাট্রিমোনিয়াল, পলিটিক্যাল ম্যাট্রিমোনি যেগুলো হয়েই থাকে। মানে বলতে পারো বিবাহের পরে মানে প্রসেনজিৎ অজাতশত্রুর শ্বশুরমশাই ছিল। ঠিক আছে, তো যাই হোক, তো এইভাবে মানে কৌশল পরবর্তীকালে যে আমাদের এর ক্যাপচার করেছিল, যে মগধ পরবর্তীকালে এর ক্যাপচার এর মধ্যে চলে এসেছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা, আর মনে রাখবে এই যে কৌশল মহাজন পদের মধ্যেই কিন্তু অবস্থিত ছিল আমাদের হচ্ছে শাক্য বংশ। ঠিক আছে, শাক্য বংশ বা নেপালের যে অংশটা, নেপালের যে বিস্তৃত কিছুটা অংশ যেখানে, এটা কিন্তু কৌশলের অন্তর্গত ছিল। ফলে বলতে পারো যে শাক্য বংশ মানে এখানে কার জন্ম হবে? অবশ্যই কে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। তাহলে যদি পরীক্ষা আছে গৌতম বুদ্ধ কোন মহাজন পদে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে অ্যান্সার হবে কৌশল মহাজন। ঠিক আছে, তাহলে যেরকম যেরকম কোশ্চেন হতে পারে আমি কিন্তু সেগুলো সব বলে দিচ্ছি। একটা কি লিচ্ছবি দৈহিত্র ছিল না? সে তো বাবা সমুদ্রগুপ্ত গো। সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র বলা হতো। লিচ্ছবিরা হচ্ছে তোমার কৌশল নয়, তোমার হচ্ছে এদের লিচ্ছবি ডাইনেস্টি বিয়ে হয়েছিল প্রথম চন্দ্রগুপ্তের সঙ্গে। এই জায়গাটাকে নিয়ে সেটা পরবর্তীকালে, সেটা তো এই সময় না, পরে। ওকে, এগোচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। তো নেক্সট 3 নম্বর মহাজন পদ। 3 নম্বর মহাজন পদ হচ্ছে আমাদের অঙ্গ, একদম পূর্ব দিকে অবস্থিত অঙ্গ মহাজন পদ, অঙ্গরাজ কর্ণ। ঠিক আছে, যেটা আমরা অ্যাকর্ডিং টু মহাভারত পড়ে এসেছি অঙ্গ। তাহলে অঙ্গের রাজধানী ছিল সেই সময় চম্পা। ঠিক আছে, চম্পা ছিল অঙ্গ মহাজন পদের ক্যাপিটাল, যেটা প্রেজেন্টলি অবস্থিত বিহারের ভাগলপুর এবং মুঙ্গের ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ভাগলপুর আর মুঙ্গের। ভাগলপুর বিহারে অবস্থিত, ভাগলপুর ও মুঙ্গের ডিস্ট্রিক্টে অবস্থিত। তো এই যে চম্পা, বেসিক্যালি যে চম্পা যে এর নগরের নাম, সেটা বেসিক্যালি এখানকার যে নদী ছিল চম্পা নদী, তার নাম অনুসারে নাম হয়েছিল চম্পা নগর। চম্পা থেকে চম্পা। তো এর যে শাসক হিসেবে বলা হয় ব্রহ্মদত্ত হিসাবে অঙ্গ রাজার নাম পাওয়া যায়। এই যে বলবে স্যার ব্রহ্মদত্ত, তো এই যে ওখানে দেখলাম, হ্যাঁ কাশিতে, কাশিরও রাজা ব্রহ্মদত্ত ছিল, অঙ্গরও রাজা ব্রহ্মদত্ত ছিল। এই ব্রহ্মদত্তের রাজার সাথে কার কনফ্লিক্টের কথা আমরা জানতে পারি? মগধরাজ। মগধের কোন রাজা? বিম্বিসার। বিম্বিসার, একদম একদম বিম্বিসার। বিম্বিসার ওই যে বিয়ে করছিল, কিন্তু একমাত্র যে যুদ্ধ, যেটা অঙ্গরাজ বিম্বিসারের সঙ্গে আমরা ফাইটটা পেয়েছিলাম। ঠিক আছে, একদম ভেরি গুড। বিম্বিসারের সঙ্গে আমরা কনফ্লিক্টের কথা জানতে পারি। আর কি আর একটা জিনিস একটু মনে রাখবে, এই যে চম্পানগরটা, ঠিক আছে, চম্পানগর পপুলার ছিল এবং খুব দৃষ্টিনন্দন ছিল, কারণ এর যে মানে কি বলবো আর্কিটেকচার, মানে যে ডিজাইন বানিয়েছিল স্থাপত্যকার। ঠিক আছে, স্থাপত্যকার, সেই স্থাপত্যকারের নাম ছিল মহাগোবিন্দ। এই মহাগোবিন্দ কে ছিল মনে আছে? সে বিহারের যে রাজগৃহ ছিল, হ্যাঁ, তারও কিন্তু স্থাপত্যকার মহাগোবিন্দ ছিল। তো অঙ্গের যে চম্পানগরের আর্কিটেকচার, সেটাও মহাগোবিন্দ, এবং তার সাথে সাথে যে মগধের আর্কিটেকচার, মহাগোবিন্দ সেম ব্যক্তি ছিল। আচ্ছা আচ্ছা, মনে রাখবে এই চম্পা যে নদী,
এটা ফেমাস ছিল তার ট্রেডের জন্য, বাণিজ্যের জন্য, এবং ট্রেডের কারণে এই শহরটা খুব সমৃদ্ধ ছিল। সেই কারণে চম্পানগরকে বলা হতো কি, সুবর্ণ ভূমি। সুবর্ণ ভূমি। এবার সুবর্ণ মানে সোনার ভূমি, সোনা পাওয়া যায় না, তখন শস্য বা ট্রেড যেখানে, অর্থ যেখানে আছে, সেই জায়গাটাকে গোল্ডের সাথে কম্পেয়ার করা হতো। আচ্ছা, আমি তোমাদের একটা প্রশ্ন, একটা কথা বলবো। আচ্ছা, আহ কোথায় বৃষ্টিতে হিরে পড়ে, বলতে পারবে? বৃষ্টিতে সেই জায়গায় হিরে পড়ে কোথায়, বলতে পারবে? যাবে সেখানে? হ্যাঁ স্যার, যাবো, বলুন। অন্য গ্রহে শুনেছিলাম, ভুলে গেছি। এটা হচ্ছে নেপচুন। ঠিক আছে, নেপচুনে হয়। নেপচুন, সেটা তো প্লুটো। গ্রহ না। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গায় যে বৃষ্টি, ওখানে তো জল নেই, ওখানে যা মানে বৃষ্টি হিসাবে পড়ে সেগুলো হচ্ছে তোমার ডায়মন্ড পড়ে। ঠিক আছে। আর কোথায় বলতো, এভারেস্টের থেকেও বড়, উঁচু আর অনেক বড়, মানে খুব বড়, পৃথিবীর কিছুটা অংশের থেকে অনেক বড়, আর পুরো পাহাড় পুরো সোনা দিয়ে, সোনা পুরোটা সোনা দ্বারা তৈরি, পুরো এত এত বেশি সোনা। কোথায় আছে বলতো? পুরো এরকম অনেক অ্যাস্ট্রয়েড আছে যেগুলো সোনা দিয়ে তৈরি, সেরকমও আছে। সেটা শনির যে, মানে স্যাটার্ন যে শনি, তার যে বেল্ট আছে তার মধ্যে অনেক অ্যাস্ট্রয়েড আছে এরকম, যেগুলো পুরো গোল্ড দিয়ে তৈরি। মানে ব্যাপারটা এটাই, যে যে জিনিসের হচ্ছে সোনার, মানে সেই জায়গায় বলে সোনার কোনো দাম আছে, সেই জায়গায় জলের দাম আছে। কেউ যদি জল নিয়ে যায়, সেখানে জলের দাম আছে, সেখানে সোনার দাম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেটা হঠাৎ করে মনে পড়লো সুবর্ণভূমি থেকে, সেজন্য বললাম। আচ্ছা চলো, তো এটা হচ্ছে আমাদের অঙ্গ মহাজন পদ, আমরা ডিসকাশন করবো নেক্সট। হুম, তাহলে এটা যদি বলে অঙ্গ কার সময় মগধের সাম্রাজ্যভুক্ত হয়, তাহলে বিম্বিসারা। ঠিক আছে। আর কৌশল কার সময় হয়, অজাতশত্রুর সময়, এটা মনে রাখতে পারো। 4 নম্বর, 4 নম্বর মহাজন পদ কি? 4 নম্বর মহাজন পদ হচ্ছে, আমরা পরে একটু পরে বড় ডিসকাস করবো, সেটা হচ্ছে মগধ। মগধের ক্যাপিটাল প্রথমে রাজগৃহ, রাজগৃহ। তারপর বৈশালী, ও, তারপর পাটলিপুত্র। 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 তিনটে পরপর তিনটে। ঠিক আছে। রাজগৃহে প্রথম থেকে ক্যাপিটাল ছিল। বৈশালীতে কে ক্যাপিটাল বানিয়েছিল? কালাশোক, মনে পড়ছে? আর পাটলিপুত্রে কে ক্যাপিটাল বানিয়েছিল? অশোক। বাট অশোকী। উদয় ভদ্র, মনে নেই? হ্যাঁ, মনে পড়েছে না, এবার ভুলে গেছো? উদয় ভদ্র হ্যাঁ বা স্যার, উদয়, উদয় উদয় ভদ্র। ভুলে গেছো। আচ্ছা যাই হোক, সব ভুলে যাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, এবার আইপিএল কে জিতবে গো, বিরাট কোহলি নাকি? ওরাই জানে, ওদের কি ঠিক করা আছে। মনে হচ্ছে বিরাট কোহলি জিতে যাবে। না না, এবারে দেখো না, বিরাট কোহলি জিতে যাবে। কারণ যে পরিমাণ মানে ইকুয়েশন উল্টো পাল্টা করছে, আর বিরাট কোহলি নিয়েই ছাড়বে, অনেক পয়সা দিচ্ছে মনে হচ্ছে। যাই হোক, ঠিক আছে। বিরাট কোহলি বলছে আমি এত করছি, একবার তো যাও, নাহলে কেঁদে ফেলবে বাচ্চা। আচ্ছা যাই হোক। তো তো পাটলিপুত্র, এগুলো ফাউন্ডার। ওকে। তো মগধ, যেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল, ক্যাপিটাল আমরা ডিসকাস করলাম। Okay, এটা আমাদের চতুর্থ সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী মহাজন। আচ্ছা নেক্সট। আচ্ছা, এরপর মহাজন পদ হচ্ছে আমাদের চেদি। চেদি, চেদির ক্যাপিটাল কে ছিল? চেদির ক্যাপিটাল সুক্তিমতি। চেদির ক্যাপিটাল হচ্ছে সুক্তিমতি। আর চেদি বলতে প্রেজেন্টলি যেটা আমাদের বুন্দেলখণ্ড, বুন্দেলখণ্ড অঞ্চল, সুক্তিমতি, যেটা সে সময় ক্যাপিটাল ছিল।
নেক্সট নেক্সট মহাজন পদ হচ্ছে বৎস। বুন্দেলখণ্ডটা কোন জায়গাতে বলে? কি বলছো বাবা? কি বলছো, বলো বলো। বলছি স্যার বুন্দেলখণ্ড কোন জায়গাটাকে বলছে? বুন্দেলখণ্ড প্রেজেন্টলি কোথায় অবস্থিত বলো? কোন রাজ্যে অবস্থিত? বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড কোথায়? মধ্যপ্রদেশ। বুন্দেলখণ্ড মধ্যপ্রদেশ, ভেরি গুড। এমপি মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে অবস্থিত বুন্দেলখণ্ড। আচ্ছা, দেখিয়ে দেবো ম্যাপে বুন্দেলখণ্ড কোথায়। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, মানে মধ্যপ্রদেশে বেশি জায়গাটা আছে, কিছুটা উত্তরপ্রদেশে পড়েছে। তখন তো আর এভাবে ভাগ ছিল না, তখন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে একটা জায়গায় একসাথেই থাকতো। তারপর এগুলো আস্তে আস্তে পরে আলাদা হয়েছে, সেন্ট্রাল প্রভিন্স। এগুলো কি বলতো, আস্তে আস্তে বিভিন্ন সময় অ্যাক্ট পাস হয়ে এগুলো হচ্ছে যে যার হচ্ছে মানে ডিসপিউট মানে হয়ে এগুলো হচ্ছে বৎস, বৎস মহাজন পদ। আচ্ছা, তো বৎস মহাজন পদ কোন, প্রথমে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল কি ছিল? ক্যাপিটাল ছিল কৌশাম্বী। বৎসর ক্যাপিটাল হচ্ছে কৌশাম্বী। কৌশাম্বী ক্যাপিটাল ছিল। হ্যাঁ, যদি নদী বলে তাহলে অবশ্যই আমাদের যমুনা নদী। যমুনা নদীর তীরে বৎস মহাজনপদ অবস্থিত ছিল। হ্যাঁ? এবার এই যে বলা হয় যে বৎস মহাজন পদের যে শাসক, শাসকের নাম ছিল রাজা উদয়ন। হুম, বৎসরাজ উদয়ন ভীষণ পাওয়ারফুল শাসক ছিলেন গৌতম বুদ্ধের সময়ে। এবং গৌতম বুদ্ধের তিনি মানে ফলোয়ারও ছিলেন, সমসাময়িক ছিলেন, ফলোয়ারও ছিলেন, এবং ভীষণ ট্যালেন্টেড ছিলেন। ঠিক আছে, ভীষণ ট্যালেন্টেড ছিলেন। কারণ কি, তিনি হ্যাঁ, তো এই উদয়নের সঙ্গে যে তোমার হচ্ছে বিবাহ হয়েছিল বাসব দত্তা। হুম, তো বাসব দত্তার মানে এখানে হচ্ছে একটু ব্যাপার আছে, মানে কি বলবো, মানে একটা আহ গল্প যদি বলতে চাও তাহলে বলবো যে আমি জাস্ট একটু বলে দিচ্ছি। উদয়ন যে ছিল তার খুব শিকারের শখ ছিল। ঠিক আছে, কেন শিকারের জন্য তিনি বিভিন্ন সময় মাঝে মাঝে যেতেন। এবার শিকারের জন্য বিভিন্ন, এবার দেখো শিকার করতে গিয়ে একে অপরের টেরিটরি মানে দিয়ে যেতে হতো। সেই জন্য মগধে অজাতশত্রুর সাথে, আর যে অবন্তী ছিল, অবন্তী মহাজনপদ পড়িনি এখনো, সেখানে রাজা প্রদ্যোৎ ছিল, তার সাথে তার হচ্ছে মানে ভালো একটা সম্পর্ক করে রেখেছিল যে আমি বাবু মাঝে মাঝে যেতে পারি, মানে করি। তো সেই জন্য মানে একটা ভালো সম্পর্ক হয়েছিল। ঠিক আছে, তো এই যে উদয়নের যে কন্যা ছিল, ঠিক আছে, উদয়নের যে কন্যা ছিল তার নাম ছিল বাসব দত্ত। ঠিক আছে, উদয়নের যে কন্যা হয়ে গেল, উদয়নের যে কন্যা ছিল তার নাম ছিল বাসব দত্তা। ঠিক আছে, তো কি এটা দেখে কিছু মনে পড়ছে বাসব দত্তা বলতে? ওই স্বপ্ন বসবদত্ত ভাষণ লেখা। হুম হুম, আচ্ছা, তো হ্যাঁ সরি একটু ভুল বললাম। উদয়ন, সরি উদয়নের উদয়নের স্ত্রী কন্যা না, ছিল তো, বিবাহ উদয়নের, কি হ্যাঁ হয়নি বললে উদয়নের তো? স্ত্রী। বৎসর। আমি উল্টো বলে দিয়েছি। ঠিক আছে, বাসব দত্তা ছিল প্রদ্যোতের কন্যা। ঠিক আছে, প্রদ্যোৎ যে অবন্তীরাজ প্রদ্যোৎ ছিল, অবন্তীরাজ প্রদ্যোৎ ছিল, তার কন্যা ছিল বাসব দত্তা। আমি একটু উল্টো বলে ফেলছি, সরি। তো হ্যাঁ, তো দেখ বলতে গিয়ে উল্টো হয়ে গেছে। যাই হোক, তো বাসব দত্তাকে নিয়ে উদয়ন পালিয়ে এসেছে। ঠিক আছে, যাই হোক এখানে একটু এই ব্যাপার রয়েছে। তো যাই হোক, তো এরকম ব্যাপার ছিল। সেখান থেকে উদয়ন আর বাসব দত্তার যে মানে প্রেমের কাহিনী, সেটা নিয়ে একটা বুক রয়েছে। সেটা হচ্ছে স্বপ্ন বাসব দত্তা। তোমরা নাম শুনেছো, স্বপ্ন বাসব দত্তা। রাইটার কে? মহাকবি ভাস। মহাকবি ভাস। ঠিক আছে, ভাসের লেখা স্বপ্ন বাসব দত্ত। এছাড়া এই মানে স্বপ্ন বাসব দত্তা আর হচ্ছে আহ, আরো কিছু কিছু পরবর্তীকালে হর্ষবর্ধন কিছু নাটক লিখেছিল। ঠিক আছে, নাটকের মধ্যে কি ছিল? রত্নাবলী। হুম, আর কি ছিল? প্রিয়দর্শিকা। প্রিয়দর্শিকা। ঠিক আছে, প্রিয়দর্শিকা। রাইটার হচ্ছে হর্ষবর্ধন। তো এর যে চরিত্র মানে কেন্দ্রীয় চরিত্র ছিল সেই উদয়ন। ঠিক আছে, তো এইভাবেও মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে। তো সেভাবে প্রিপেয়ার থাকতে পারে, বিভিন্ন রকমের প্রশ্ন এখান থেকে আসতে পারে। হ্যাঁ, ওকে, আর কিছু সেরকম না।
বলো, লেখা হলে বলবে। স্বপ্ন বাসবদত্তা, রত্নাবলী, প্রিয়দর্শিকা, এগুলোর যে প্রধান চরিত্র মানে নাটক, এগুলো তিনটেই সংস্কৃত নাটক। হ্যাঁ, এই তিনটেই সংস্কৃত নাটক। এই প্রধান চরিত্র হচ্ছে বৎসরাজ উদয়ন। হ্যাঁ স্যার, হয়ে গেছে। নেক্সট, এবার নেক্সট মহাজন পদ হচ্ছে কুরু। কুরু মহাজন, কুরু। তাহলে কুরুর রাজধানী কি ছিল? ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ। আর একটাই, আর হস্তিনাপুর। মহাভারতে এই দুটো জায়গায় বলা আছে কুরু সাম্রাজ্য, ঠিক আছে। সেখান থেকে কুরুর যে এরা হতো তাদেরকে এখান কৌরব বলা হতো, ঠিক আছে, কৌরব। আর তার ভাই যারা হতো পাণ্ডব। মানে মহাভারতের যে পুরো যে এটা পুরো জায়গা, সেটা বেসিক্যালি এই জায়গা। এবার বলবে স্যার এগুলো তো গল্প। কোনো গল্প নয়, ঠিক আছে। যাই হোক, কিছুদিন অপেক্ষা আর করতে হবে। চলে আসবে, অলরেডি অলরেডি অনেকটা এগিয়ে দিয়েছে। তো চলে আসবে, কারণ সবকিছু প্রুফ থেকে শুরু করে সবকিছু চলে এসছে। তো এগুলো প্রেজেন্টলি আমাদের অবস্থিত উত্তরপ্রদেশের মেরাঠ, তারপর দিল্লি, মেরাঠ দিল্লি অঞ্চল, এবং থানেশ্বর, মানে হর্ষবর্ধনের রাজধানী ছিল যে থানেশ্বর, এই অঞ্চলে বেসিক্যালি কুরু জনপদটা ছিল, ঠিক আছে, কুরু জনপদ ছিল। তো এই কুরু জনপদটা কি হয়েছে, প্রথমে এটা জনপদ হচ্ছে একটা রাজতন্ত্র ছিল। পরবর্তীকালে এখানে কি একটা সংঘে পরিণত পরবর্তীকালে হয়েছিল। আগে এটা রাজ্য ছিল, পরে এটা মানে জনপদে তৈরি হয়েছিল। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে বাকিদের? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। দেখো তোমার, আজকে তোমার ওয়াইফাই নেই, ফোনে করছো ক্লাস? যে মোবাইলে হলে হয়তো ডিস্টার্ব হতে পারে। আচ্ছা, না, এটা দেখা যাচ্ছে। okay, হ্যাঁ, মোবাইলের হয়তো খুব নেট, মোবাইলের নেটওয়ার্কে সমস্যা হতে পারে। আচ্ছা, ওকে। তো হুম, তো এখান থেকে এটা হচ্ছে আমাদের পুরু মহাজন। তো মহাভারত এর সাথে অবশ্যই সম্পর্কিত, মহাভারত। নেক্সট, নেক্সট মহাজন পদ, আমাদের 8 নম্বর মহাজন পদ, আমাদের পাঞ্চাল। পাঞ্চাল, তো পাঞ্চালও এরকম উত্তর দক্ষিণ দুটো পার্টে বিভক্ত ছিল। উত্তর পাঞ্চালের ক্যাপিটাল ছিল কি? অহিচ্ছত্র। আর দক্ষিণ পাঞ্চালের ক্যাপিটাল ছিল কাম্পিল্ল। দক্ষিণ পাঞ্চালের যে ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে কাম্পিল্ল। তো এই যে পাঞ্চাল মহাজনপদ, ঠিক আছে, পাঞ্চাল মহাজনপদ মধ্যে অবস্থিত ছিল সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে প্রেজেন্টলি যেটা কানৌজ ডিস্ট্রিক্ট। কানৌজ, যেটাকে নিয়ে আমাদের বারবার হচ্ছে ত্রিশক্তি সংঘর্ষ পরবর্তীকালে হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। আর এই অহিচ্ছত্র প্রেজেন্টলি যেটাকে আমরা বলি উত্তরপ্রদেশের বরেলি, বরেলি কি বরফি, বরেলি, উত্তরপ্রদেশের বরেলি অঞ্চলে অবস্থিত। আর কাম্পিল্ল প্রেজেন্টলি উত্তরপ্রদেশের ফারুকবাদ জেলায় অবস্থিত। ফারুকবাদ, ঠিক আছে, ফারুকবাদ জেলায় অবস্থিত। আর হর্ষবর্ধনের সময় যে কনৌজ, এটা ওই প্রেজেন্টলি পাঞ্চালের অন্তর্গত রয়েছে। আচ্ছা, নেক্সট, নেক্সট মহাজন পদ হচ্ছে মৎস্য। তো মৎস্য মহাজন পদ অবশ্যই কোথায় অবস্থিত, ক্যাপিটাল কি ছিল মৎস্য মহাজন পদ? বিরাটনগর। বিরাটনগর। হুম। তো মৎস্য মহাজন পদ প্রেজেন্টলি কোথায় অবস্থিত? সহজ কোশ্চেন, পড়ে নিয়েছি জানি আমরা, রাজস্থানের, রাজস্থান। রাজস্থানে রয়েছে। রাজস্থানের জয়পুর, ঠিক আছে, রাজস্থানের জয়পুর।
আচ্ছা, তোমরা কি এটা জানো যে আহ, আহ, একমাত্র রাজস্থান একটা রাজ্য যেখানে বিভিন্ন শহর বিভিন্ন কালারকে রিপ্রেজেন্ট করে, জানো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো এটা? যেমন জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি, পিঙ্ক তারপর সিটি, উদয়পুর, উদয়পুর নীল, ব্লু। ব্লু সিটি, ঠিক আছে? তো এরকম আরো অনেক কালার আছে যেগুলো প্রত্যেক রকম এগুলোকে রিপ্রেজেন্ট করে, তার কারণ প্রত্যেকটা কালার ওখানে বিভিন্ন রকমের দেখা যায় টাউনশিপ। তো যাই হোক, তো জয়পুর রাজস্থান। তো কিছু কিছু কোশ্চেনের জন্য রেডি থাকবে, হ্যাঁ, যে বিভিন্ন রকম কোশ্চেন না আজকালকার দিনে ঘোরায় প্রচুর। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রেখে করতে হবে। তো যাই হোক, এটা মোটামুটি অবশ্যই তার ফাউন্ডার হিসেবে বলা হয় রাজা বিরাট। ফাউন্ডার রাজা বিরাট, বিরাট কোহলি নয় আবার, হ্যাঁ, রাজা বিরাট। তো যাই হোক, তো রাজা বিরাট এর ফাউন্ডার ছিল। তো এটা হচ্ছে মৎস্য মহাজনপদ, যেখানে বলা হয় যে তোমার হচ্ছে আহ পাণ্ডবরা এখানে অজ্ঞাতবাস করেছিল। যাই আচ্ছা, হোক, এবার রাজা রাজা বিরাট মৎস্য মহাজনপদের ফাউন্ডার। ফাউন্ডার, ওকে আছে, মৎস্য মহাজনপদের ফাউন্ডার বলা হয় রাজা বিরাট। আচ্ছা, এবার হচ্ছে 10 নম্বর, সেটা হচ্ছে কি সুরসেন। সুরসেন মহাজন। তো তার ক্যাপিটাল কি ছিল? ক্যাপিটাল হচ্ছে মথুরা, ঠিক আছে, মথুরা। তো এখানকার যে শাসক, শাসক কে ছিল? সুরসেনের শাসক, আর মথুরা যদি বলা হয় যমুনা নদী, হ্যাঁ, নদী যদি বলা হয় যমুনা নদীর তীরে মথুরা নগর অবস্থিত, প্রত্যেকে আমরা কম বেশি জানি। তো এটা ওকে, আমাদের নো প্রবলেম। আচ্ছা, এর যে ফাউন্ডার, ঠিক আছে, মানে সরি, এর যে শাসক, ফাউন্ডারই বলতে পারো, সে ছিল অবন্তিপুত্র। অবন্তিপুত্র। এবার কোশ্চেন আসে, এই যে অবন্তিপুত্র কার হচ্ছে, মানে মানে কি বলবো, কে ছিল সম্পর্কে? প্রদ্যোৎ, রাজা যে প্রদ্যোৎ, প্রদ্যোতের কে ছিল? প্রদ্যোতের, পারবে বলতে? প্রদ্যোতের সম্পর্কে নাতি ছিল, ঠিক আছে, প্রদ্যোতের নাতি ছিল। এবার এই অবন্তিপুত্রর গুরুত্ব কি? কারণ তাহলে এটা কি বলা যায় এটা, বাসব দত্তার পুত্র ছিল? দাসোদত্তের পুত্র ছিল, একদম ওই কারণে। এবার অবন্তিপুত্র কেন গুরুত্বপূর্ণ? কারণ বলা হয় যে মথুরাতে, হুম, মথুরাতে বৌদ্ধ ধর্মের প্রচার কে করেছিল? এই অবন্তিপুত্র। এই কারণে অবন্তিপুত্র খুব আহ পরিচিত বা ফেমাস সুরসেন মহাজনপদের শাসক হিসেবে। হ্যাঁ, গৌতম বুদ্ধের তিনি শিষ্য ছিলেন, এবং মথুরাতে বৌদ্ধ ধর্মের প্রসার তিনি করেছিলেন, কারণ তিনি সেখানকার রাজা ছিলেন। নেক্সট, নেক্সট 11তম মহাজনপদ অসমক। অসমক মহাজনপদ। তো এর ক্যাপিটাল কি ছিল? এটা প্রেজেন্টলি আমাদের হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের গোবর্ধন ডিস্ট্রিক্ট, গোবর্ধন জেলা, মহারাষ্ট্র। অসমক মহাজনপদ, ক্যাপিটাল ছিল কোথায়? পুতনা। ক্যাপিটাল ছিল পুতনা বা পোতালি, যা বলবে সব ঠিক। পুতনা বা পোতালি ছিল ক্যাপিটাল। তো এই অসমক মহাজনপদ, এই যে অসমক মহাজনপদ রয়েছে, এটা রিভার যদি বলা হয়, নদী যদি বলা হয়, তাহলে নর্মদা ও গোদাবরী থেকে আমরা জানি, নর্মদা আর গোদাবরী নদী। নর্মদা এবং গোদাবরী নদীর যে কাছ পাশে এই অসমক মহাজনপদটা অবস্থিত, এবং এটা আমরা প্রত্যেকেই জানি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ, তাই তো? একমাত্র মহাজনপদ যেটা সাউথ ইন্ডিয়াতে রয়েছে, একমাত্র দক্ষিণ ভারতের মহাজনপদ। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, এই যদি বলা হয় যে অসমক মহাজনপদ থেকে পরবর্তীকালে কোন বিখ্যাত ডাইনেস্টির মানে সূচনা হয়েছিল, বলতে পারবে?
চোল। অ্যান্সার হবে সাতবাহন। ঠিক আছে, চোল কি করে হবে? চোল তো অন্ধ্রপ্রদেশ না। আর মহারাষ্ট্রে ছিল না সাতবাহনরা? অন্ধ্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পূর্বে পূর্বে ওখানে ছিল। তারপরে এরা হচ্ছে মাইগ্রেট করে অন্ধ্রপ্রদেশ আছে, তেলেঙ্গানা। তেলেঙ্গানা একদম পাশে। ঠিক আছে, ওই জন্য তেলেঙ্গানাতে বেসিক্যালি এদের আগের অবস্থান ছিল এই মহাজন। এখান থেকেই এরা মাইগ্রেট করে হুম, পরবর্তীকালে সাতবাহন ডাইনেস্টির ফাউন্ডেশন করেছিল। ওই জন্য অসমক মহাজন পদ থেকে পরবর্তীকালে এই যে প্রতিষ্ঠান বা পৈঠান, হুম, তো এটা বেসিক্যালি গোদাবরী নদীর তীরেই অবস্থিত। এই যে ক্যাপিটাল, অসমকের যে ক্যাপিটাল, সেটা কিন্তু এই যে পোতালি, এটারই নাম কিন্তু পরবর্তীকালে প্রতিষ্ঠান বা পৈঠান হয়েছে। নেক্সট অসমক। নেক্সট পরের মহাজন পদ হচ্ছে অবন্তী। অবন্তী মহাজন পদ। তো অবন্তী মহাজন পদটা প্রেজেন্টলি আমাদের মধ্যপ্রদেশের কিছু অংশ অবস্থিত। এ হচ্ছে দুটো উত্তর আর দক্ষিণ। উত্তরটা অবশ্যই আমাদের উজ্জয়িনী, আর দক্ষিণটা কি? মহেশমতি। মহেশমতি। বাহুবলী, তাই তো? মহেশমতি, বাহুবলী। আচ্ছা, ভালো কথা। আহ, ঠিক আছে। তো মহেশমতি, অবন্তী মহাজন পদ। এবার এই যে দুটোর মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, সেই নদীটা হচ্ছে বেত্রবতী নদী। তো এটা আমাদের আছে যে উত্তর অবন্তী আর দক্ষিণ অবন্তীকে ভাগ করেছে কোন নদী? তাহলে অবশ্যই আমরা অ্যান্সার করবো যে বেত্রবতী নদী এটা ভাগ করেছে। ঠিক আছে। তো অবন্তীর যে শাসক, ঠিক আছে, অবন্তী রাজা ছিলেন প্রদ্যোৎ। এক সেকেন্ড। হ্যালো। হ্যাঁ, কালকে সকালে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অবন্তীর যে শাসক ছিলেন সে হচ্ছে প্রদ্যোৎ। ঠিক আছে, অবন্তীরাজ প্রদ্যোৎ ছিলেন, যাকে এই যে চণ্ড প্রদ্যোৎ আমরা বলছি। হ্যাঁ, যে চণ্ড কারণ নিষ্ঠুরতার জন্য তাকে বলা হতো। চণ্ড প্রদ্যোৎ সেখানকার শাসক ছিল। এবার এখানে একটা প্রশ্ন আছে। ঠিক আছে, কিরকম এক ধরনের প্রশ্ন আছে যে 16টি মহাজন পদের মধ্যে কোন মহাজন পদে লোহার খনি ছিল? অ্যান্সার কি হবে? স্যার অ্যান্সার হবে আরেকবার বলুন। মগধ। স্যার। কোন মহাজন পদে লোহার খনি ছিল? আচ্ছা। তাহলে লোহার খনি প্রথম সবচেয়ে বেশি ছিল মগধ ফার্স্ট, আর সেকেন্ড ছিল অবন্তী। ঠিক আছে, তো এই দুটো মহাজন পদে লোহার খনি পাওয়া গেছে। তো এরকম কোশ্চেন থাকতে পারে যে মগধ ছাড়া আর কোন মহাজন পদে লোহার খনি ছিল? এবার লোহার খনি কেন? কারণ লোহা আবিষ্কারের পরে কি হয়েছিল যে ওখান থেকে অস্ত্র নির্মাণ হয়েছিল, এই কারণে মগধ আনডিফিটেড ছিল। হুম, তো এটা মনে রাখবে যে লোহার খনি মগধ ছাড়া আর অবন্তী মহাজন পদে অবস্থিত ছিল। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে আজকালকার কোশ্চেন। একটু মানে ভেতরের কোশ্চেন, যেটা তুমি কতটা ভালো করে পড়েছো। অবন্তী। নেক্সট নেক্সট মহাজন পদ হচ্ছে আমাদের গান্ধার। গান্ধার মহাজন পদ। তো গান্ধারের ক্যাপিটাল অবশ্যই আমাদের কি? তক্ষশিলা বা তক্ষশিলা। আমাদের প্রাচীনতম ইউনিভার্সিটি বলা হয়। ঠিক আছে, তো এটা বেসিক্যালি আমাদের যেহেতু বর্তমানে আফগানিস্তানে, অবভিয়াসলি এটা হচ্ছে কাবুল উপত্যকায় অবস্থিত। আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তানের কাবুল উপত্যকায় অবস্থিত। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। তো আচ্ছা, এখানে গান্ধার সম্পর্কে, হ্যাঁ,
আচ্ছা, এখানে আমরা বলবো যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা ইউনিভার্সিটি, যেখান থেকে আমাদের কি বলো চন্দ্রগুপ্ত, মানে কি বলে আমাদের কৌটিল্য থেকে শুরু করে পাণিনি থেকে শুরু করে সবাই এখানে পড়াশোনা করেছেন। ঠিক আছে, কৌটিল্য শিক্ষকতা করতেন এখানে, পাণিনি, এরা সব এখান থেকেই বিলং করতেন। গান্ধার, কাবুল উপত্যকা, প্রেজেন্টলি আমরা পেশোয়ার, রাওয়ালপিন্ডি, পেশোয়ার আর রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কাকে বলে? হ্যাঁ, কোন বলে আর কে বলা হয় রাওয়ালপিন্ডি শোয়েব এক্সপ্রেস? আখতার স্যার, শোয়েব শোয়েব আখতার। আখতার, ভেরি গুড। 13তম হলো আমাদের গান্ধার। আচ্ছা, মহাভারতে গান্ধার রাজ কে? অ্যাকর্ডিং টু মহাভারত গান্ধার রাজ হ্যাঁ স্যার এটা শকুনি মামা। শকুনি মামা, ভেরি গুড, শকুনি, গান্ধার রাজ শকুনি। তার মানে এখানে একটা জিনিস বোঝো কি ব্যাপার, তাহলে শকুনির বোন কে? বোন কে ছিল? গান্ধারী। গান্ধারী। তাহলে তার না গান্ধার থেকেই নাম হয়েছে গান্ধারী। তার মানে তাহলে গান্ধারীর সাথে কার বিয়ে হয়েছিল? আমাদের হচ্ছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র আবার কোথাকার ছিল? কুরু ক্ল্যান, তাই তো? তাহলে বুঝলে যে কুরুর সাথে গান্ধারের ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস ছিল। ঠিক আছে, এর আমরা পেয়ে থাকি। ভালো কথা। নেক্সট, মহাজনপদ, 14তম মহাজনপদ আমাদের কি? কম্বোজ, কম্বোজ মহাজনপদ। এটাও আমাদের ভারতের বাইরে অবস্থিত। এটা প্রেজেন্টলি পাকিস্তানের হাজরা ডিস্ট্রিক্ট, হাজরা জেলা, হাজরা জেলাতে অবস্থিত। হাজরা জেলা বা রাজপুরও বলতে পারো, রাজপুর, হাজরা জেলা বা রাজপুরে অবস্থিত। আচ্ছা, তো এবার এটা হচ্ছে গান্ধারের প্রতিবেশী ছিল। এবার একটা কোশ্চেন আছে যে কোন মহাজন পদ, ঠিক আছে, কোন মহাজন পদ ঘোড়ার জন্য বিখ্যাত ছিল? যেমন এটা লোহার ঘোড়া। জন্য মগধার, ঘোড়া ঘোড়া ঘোড়া, তো এটা ছিল ঘোড়ার জন্য বিখ্যাত ছিল কম্বোজ মহাজন পদ, ঘোড়ার জন্য বিখ্যাত ছিল। নেক্সট, নেক্সট মহাজন পদ আমাদের হচ্ছে ব্রিজি। কারণ লাস্টে দুটো তোমার হচ্ছে গণতন্ত্র আছে, ব্রিজি আর লাস্টে মল্ল, এই দুটো আমাদের আছে। তাহলে এই দুটো লাস্ট আমাদের গণতন্ত্র ছিল। তাহলে ব্রিজির ক্যাপিটাল বৈশালী। বৈশালী। ঠিক আছে, ব্রিজির ক্যাপিটাল আমরা বৈশালী। আর বৈশালী মানে এখানকার অবশ্যই যে সবচেয়ে পাওয়ারফুল যে ক্ল্যান, সেটা হচ্ছে লিচ্ছবি। লিচ্ছবিদের ক্ল্যান, সেটা আমরা জানি ব্রিজির সঙ্গে যুক্ত। এটা বেসিক্যালি ব্রিজি ছিল এরকম 8টা সংঘ ছিল, যারা নিজেদের মধ্যে ডিসাইড করতো যে কে হেড হবে। ঠিক আছে, 8টি সংঘ নিয়ে ব্রিজি গণসংঘ গঠিত ছিল। এর মধ্যে লিচ্ছবিরা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, 8টা সংঘের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল। এবার যদি বলে কোন নদীর তীরে বৈশালী, কোন নদীর তীরে, তাহলে অ্যান্সার হবে গন্ডক নদী। গন্ডক নদীর তীরে তোমার হচ্ছে ব্রিজি মহাজন পদ অবস্থিত ছিল। আর এটা প্রেজেন্টলি বিহারের মুজফ্ফরপুর ডিস্ট্রিক্ট, বিহার মুজফ্ফরপুর, মুজফ্ফরপুর, বিহারের মুজফ্ফরপুর ডিস্ট্রিক্টে। আর এখানে 8টি সংঘ ছিল, এর মধ্যে ব্রিজি, লিচ্ছবি, বিদেহ, সাক্ষ্য, জ্ঞাত্রিক, উগ্র, ভোজ, ঐশক, এরকম 8টা উপজাতি ছিল। এই জন্য ব্রিজি রাষ্ট্রসংঘ কনসিডার করা হতো। ঠিক আছে, এর মধ্যে জ্ঞাত্রিক থেকে মহাবীর, ঠিক আছে, আর লিচ্ছবি থেকে, তারপর হচ্ছে বিদেহ, বিদেহের ক্যাপিটাল হচ্ছে মিথিলা ছিল। আচ্ছা, এখানে লিখে রাখো ইম্পর্টেন্ট কয়েকটা ক্ল্যানের মধ্যে লিখে রাখো।
লাগতে পারে। এর মধ্যে একটা ক্ল্যান ছিল বিদেহ, তার ক্যাপিটাল ছিল মিথিলা। মিথিলায় কার ঘর ছিল? গ্যাত্রিক, যারা এখান থেকে মহাবীর বিলং করতেন। মিথিলা জানো না? জানো সীতা। কি? এই তো জানো কি মানে জানকি মানে সীতা, ঠিক আছে। মিথিলায় কার ঘর ছিল জানো কি মানে জানকি, মানে জনক রাজা। জনক রাজা। ওকে ওকে, তো এরকম দুটো ইম্পর্টেন্ট লিখে রাখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, লাস্ট মহাজনপদ, এটা অবশ্যই দুটো প্রজাতান্ত্রিক ছিল, ঠিক আছে। আর মল্ল মহাজনপদ শেষ, এটা উত্তরপ্রদেশে, ইউপি উত্তরপ্রদেশে অবস্থিত, যেটা আমাদের গোরক্ষপুর জেলা। গোরখ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় অবস্থিত। এটা গৌতম বুদ্ধের সময়টা আগে একটা গণরাজ্য তৈরি হয়েছিল। তো এর যে ক্যাপিটাল ছিল, একটা ছিল কুশীনগর, পাওয়াপুরি। আর একটা ছিল পাবাপুরি। দুটোতেই কি হয়েছিল? ওই তো গৌতম বুদ্ধ মারা গিয়েছিল আর একটাতে উম, মহাবীর মারা মহাবীর। গিয়েছিল। তাহলে গৌতম বুদ্ধ মারা যায় কুশীনগরে, আর মহাবীর মারা যায় পাবাপুরীতে। তাহলে দুজনেই মারা যায় কোন মহাজনপদে? মল্ল মহাজনপদে। মনে রাখতে সুবিধা, অসুবিধা নেই। আর মনে রাখবে এখানে একটা সংসদ ভবন ছিল, ঠিক আছে, তার নাম ছিল উভাটক। একটা সংসদ ভবন ছিল, তার নাম ছিল উভাটক, সেটা গৌতম বুদ্ধ বানিয়ে দিয়েছিল, ঠিক আছে। এটা ছিল উভাটক, ছিল এই জায়গার সংসদ ভবন। মানে এখানে সবাই মিলে আলোচনা করতে, যে কি হবে, কি পলিসি হবে না হবে, এগুলো নিয়ে আলোচনা করতে। মল্ল মহাজন, কে বানিয়েছিল স্যার? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, এদের মধ্যে ডিসপিউট, মানে এদের বিভিন্ন লোকের মধ্যে তো গন্ডগোল ছিল, তো এদের মধ্যে মানে গন্ডগোল মিটিয়ে, মানে বেসিক্যালি গন্ডগোল ছিল জল সমস্যা, ঠিক আছে। রোহিণী নদী ছিল এখানে, এখানে রোহিণী নদী বিলং থাকে, তো রোহিণী নদী রয়েছে, তো রোহিণী নদীর জল নিয়ে এদের মধ্যে গন্ডগোল হয়েছিল। তো সেই জল সমস্যা মিটিয়েছিল গৌতম বুদ্ধ, ঠিক আছে। গৌতম বুদ্ধ মিটানোর পরে তিনি এখানে এই সংসদ ভবনে নির্মাণ করেছিল, বললো এবার থেকে তোমরা এখানে গণসংঘ হয়ে থাকবে এবং নিজেদের মধ্যে মিলেমিশে থাকবে। ওকে, বল ক্লিয়ার হলে বলবে। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। তাহলে তোমাদের হচ্ছে একটা টাস্ক দিয়ে রাখি, নেক্সট ডে এতে এর আমরা এমসিকিউ করব, মহাজনপদের এমসিকিউ, মহাজনপদ এমসিকিউ। আর তার সাথে সাথে আমরা মগধ সাম্রাজ্যটা শুরু করব, মগধ সাম্রাজ্য। আচ্ছা, মগধ সাম্রাজ্য আমাদের হবে। আর এই যে মহাজনপদের এমসিকিউ ডিসকাস করব। আর হ্যাঁ, পরের দিন আমার নেক্সট ক্লাস যে হবে, আহ, সম্ভবত কালকে হতে পারে, যদি ইংলিশের ক্লাস নেয় তাহলে ভালো, আর যদি না নেয় তাহলে আমি ক্লাস নেব। তাহলে কালকে যদি হয়, কালকে প্রথমেই যে টপিকেরই ক্লাস হোক, প্রথমেই ইউনেস্কো হেরিটেজ সাইট পড়ে আসবে, পড়ে রাখবে, ঠিক আছে। যে ক্লাসই থাকুক, প্রথমেই আমি ইউনেস্কো হেরিটেজ সাইটের এমসিকিউ করাবো, ঠিক আছে। তারপর কালকে ক্লাস হলে তোমার ইকোনমিক্স এরই ক্লাস হতে পারে, আশা করছি ইকোনমিক্স এর যে কোনো টপিক ডিসকাস হবে। তো ইকোনমিক্স এ হলে তো তারপরে ক্লাস শুরু করবো, কিন্তু প্রথমে হেরিটেজ সাইটের এমসিকিউ হবে প্রথমে। ওকে, মাথায় থাকবে, পড়ে নেবে, হ্যাঁ স্যার। তারপরে আমরা এগোবো। নাকি টেস্ট দেবে, পরীক্ষা দেবে হেরিটেজ সাইটে? টেস্ট আগে দেবো। একটা এমসিকিউ হয়ে যাক, তারপর স্যার পরীক্ষা দেবো। ঠিক আছে, তাহলে এমসিকিউ দিয়ে দেবে, অসুবিধা নেই।